শিক্ষার্থী, আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র এই অধ্যায়টি নিয়ে। প্রথম পত্রের হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায়টি নিয়ে আজকে তোমাদের আমি আলোচনা করতে যাচ্ছি। তো আজকে আমার আলোচ্য বিষয়গুলো হচ্ছে, এখানে আমি বিষয়গুলো লিখে রেখেছি। তার আগে আমি আমার নিজের পরিচিতিটা তোমাদের কাছে দিচ্ছি। আমি রকিব হাসান বাপ্পি, প্রভাষক, বদরকালী কলেজ। আমি হিসাব বিজ্ঞানেরই শিক্ষক। সুতরাং আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল পড়ালেখা বা আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, হিসাব বিজ্ঞান কি বা কাকে বলে, লেনদেন কি বা কাকে বলে, হিসাব কি বা কাকে বলে, এবং হিসাবের শ্রেণী বিভাগ, এবং সবশেষে আমি হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের কৌশল নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা শুরু করা যাক। এবারে প্রথমেই হিসাব বিজ্ঞান কি বা কাকে বলে। হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান বা এমন একটি বিষয় যেখানে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনগুলোকে হিসাবের বইতে সুষ্ঠু এবং সুচারুরূপে লিপিবদ্ধ করা, বছর শেষে লাভ ক্ষতি নির্ণয় করা এবং সবশেষ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ করার জন্য যে জ্ঞান বা যে কৌশল, তাকেই বলা হয় হিসাব বিজ্ঞান। আমি আরো একবার বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, যেই বিজ্ঞান বা যেই শাস্ত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সমূহ সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করার জন্য এবং বছর শেষে লাভ ক্ষতি নির্ণয় করার জন্য এবং সর্বোপরি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য কৌশল শেখানো হয় যে শাস্ত্রে, সেই শাস্ত্রকেই বলা হয় হিসাব বিজ্ঞান। তাহলে আমরা একটা বিষয় জেনে গেলাম, হিসাব বিজ্ঞান কি বা কাকে বলে। এখন তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, আমি হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে সেখানে একটি শব্দ ব্যবহার করেছিলাম, যে লেনদেন। অর্থাৎ হিসাব বিজ্ঞানের কাজ হচ্ছে লেনদেন নিয়ে। হিসাব বিজ্ঞান কাকে নিয়ে কাজ করে? লেনদেন নিয়ে কাজ করে। এখন তাহলে নিশ্চয়ই আমাদের জানা উচিত বা জানতে হবে যে লেনদেন কি। প্রসঙ্গক্রমে লেনদেন কি এটা আমাদেরকে জানার প্রয়োজন পড়েছে। সুতরাং আমরা এখন জানবো লেনদেন কি। লেনদেন হচ্ছে, লেনদেনকে আমি দুইভাবে সংজ্ঞা দিতে পারি বা আমরা দুভাবে লেনদেনের সংজ্ঞা আমরা জানতে পারি। প্রথম হচ্ছে, আমরা বলতে পারি যে লেনদেন হচ্ছে যে কোনো ঘটনার দ্বারা যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়, তাকে তখন আমরা লেনদেন বলতে পারি। আবার বলছি, যে ঘটনার দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়, তাকে লেনদেন বলে। এটা হলো একভাবে আমরা জানলাম লেনদেনের সংজ্ঞা। আবার অন্যভাবে আমরা বলতে পারি, সেক্ষেত্রে আমাকে একটি সমীকরণ লিখতে হবে, যেটাকে আমরা হিসাব সমীকরণ বলে চিনে থাকি। হিসাব সমীকরণ। হিসাব সমীকরণটি কিরকম? যে এ ইকুয়াল এল প্লাস ও ই। এখানে এ হচ্ছে অ্যাসেট, এল হচ্ছে লায়াবিলিটিস, ও ই দ্বারা ওনার্স ইকুইটি, অর্থাৎ মালিকানা সত্ত্ব। তো এই যে একটি সমীকরণ, এই সমীকরণটি তৈরি করেছেন হিসাব বিজ্ঞান বিশারদগণ। তারা আবিষ্কার করেছেন যে এই সমীকরণের মূল বক্তব্য হচ্ছে মোট সম্পদ সমান মোট দায়। এই যে দুটো জিনিস, এই দুটো জিনিস মিলে দায় বোঝাচ্ছে, আর এ দিয়ে সম্পদ বোঝাচ্ছে। এখানে একটি বাহ্যিক দায়, এটাকে বলা হয় বহিদায়, আর এটা হচ্ছে আন্তঃদায়। দুটোই দায়। তাহলে মোট বক্তব্য হচ্ছে, হিসাব সমীকরণের মূল বক্তব্য হচ্ছে মোট সম্পদ সমান মোট দায়। মোট সম্পদ সমান মোট দায়। তাহলে এই যে একটি সমীকরণ, তারা হিসাব বিজ্ঞান বিশারদগণ একটি সমীকরণ তৈরি করেছেন। এই সমীকরণে
হিসাব বিজ্ঞান বিশারদগণ বলার চেষ্টা করেছেন যে যে কোনো প্রতিষ্ঠানে যে পরিমাণ সম্পদ থাকে ঠিক একই পরিমাণ দায় থাকে। সেই কারণে যে কোনো লেনদেন সংগঠিত হলে ওই সম্পদ এবং দায় ওই লেনদেনের দ্বারা সমপরিমাণে বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে। অর্থাৎ যে কোনো লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে সেই লেনদেনটি সমীকরণকে প্রভাবিত করবে যদি লেনদেন হয়ে থাকে। তো লেনদেন চেনার আবার উপায় আছে। আমরা লেনদেন কিভাবে চিনবো সেটাও আমি শেখাবো তোমাদের। তো আমি দ্বিতীয় পর্যায়ে যেই সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করেছিলাম, যে আমি বলেছিলাম যে লেনদেনের সংজ্ঞা আমরা দুভাবে দিতে পারি। প্রথমটা বলেছিলাম যে যে ঘটনার দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাকে লেনদেন বলে। আবার বলতে পারি অন্যভাবে, যে ঘটনার দ্বারা হিসাব সমীকরণ প্রভাবিত হয়, যে ঘটনাটির দ্বারা হিসাব সমীকরণ প্রভাবিত হয় তাকে আমরা লেনদেন বলে চিহ্নিত করতে পারি। এখন কোন কোন ঘটনার দ্বারা লেনদেন হিসাব সমীকরণ প্রভাবিত হতে পারে সেটা আরো একটু গভীরভাবে যদি আমরা জানতে চাই তাহলে পরবর্তীতে জানতে পারবো। তার আগে আমরা তাহলে লেনদেনের সংজ্ঞাটা জেনে নিলাম, এতটুকুই থাক। পরবর্তীতে লেনদেনের কিভাবে আমরা হিসাব সমীকরণকে প্রভাবিত করে লেনদেন সে বিষয়ে আমরা পরবর্তীতে জানব। এখন চলে আসি আমরা হিসাব কাকে বলে বা হিসাব কি। হিসাব কি এটি জানতে গেলে প্রথম সংজ্ঞাটা আমি বলবো, তারপর হিসাব সম্পর্কে আরো বিস্তারিত কথা বলবো। তো হিসাব হচ্ছে, যেহেতু আমরা লেনদেন কাকে বলে জেনেছি, তাহলে এখন আমরা সহজেই হিসাব চিনতে পারবো। যেমন তাহলে লেনদেন হচ্ছে কি বললাম, লেনদেন হচ্ছে যে ঘটনার দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাকে লেনদেন বলে। এখন যে কোনো প্রতিষ্ঠানে অনেকগুলো লেনদেন সংগঠিত হতে পারে, অসংখ্য রকমের অসংখ্য প্রকারের লেনদেন সংগঠিত হতে পারে। এখন এত রকমের লেনদেনকে একটা মানে নখদর্পণে নিয়ে আসার জন্য, আমাদের হাতের মুঠোয় নিয়ে আসার জন্য, আমাদের এই যে লেনদেনগুলোকে আমরা বললাম যে লেনদেনগুলোকে হিসাবের বইতে লিপিবদ্ধ করাই হচ্ছে হিসাব বিজ্ঞানের কাজ, তাহলে এই কাজটি করতে গিয়ে অসংখ্য রকমের লেনদেনকে হিসাবের বইতে লিপিবদ্ধ করতে গেলে একটা ঝামেলা পোহাতে হবে। তো এত ঝামেলা, তাহলে আমরা যদি তাদেরকে, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে খেয়াল রাখবে, মনে রাখবে, যেখানে মানে যে কোনো জিনিসের সংখ্যা যখন বেশি হয় সেই অসংখ্য জিনিসকে একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে, হিসাবের মধ্যে নিয়ে আসার সুবিধার্থে সহজ করার জন্য সেই জিনিসগুলোকে শ্রেণী বিভাগ করা হয়। যেখানে যে কোনো জিনিসের সংখ্যা বেশি সেখানে অবশ্যই সেই সংখ্যাটাকে সুচারুরূপে হিসাব করার সুবিধার্থে সেই অসংখ্য জিনিসগুলোকে একটা শ্রেণী বিভাগ করলে জিনিসটা মানে হিসাব করতে বা এগুলোকে একটু মানে দেখাশোনা করতে সকল ক্ষেত্রে মানে সেটাকে আমরা হ্যান্ডেল করার ক্ষেত্রে আমাদের জন্য খুব সহজ হয়। অর্থাৎ শ্রেণী বিভাগটা এই কাজে এই জন্যই করা হয়, যে কোনো জিনিসের শ্রেণী বিভাগ করা হয় হিসাবের সুবিধার্থে। ঠিক তেমনি আমরাও হিসাব লেনদেনগুলোকে, অসংখ্য লেনদেনকে চেনার জন্য আমরা তাদের বৈশিষ্ট্য অনুযায়ী তাদের কতগুলো নাম দিয়েছি, আর এই নামটাকেই বলা হচ্ছে হিসাব। তার মানে হিসাব কাকে বলে? হিসাব হচ্ছে লেনদেনের শিরোনামকে হিসাব বলা হয়। যে অনেক রকমের লেনদেন হতে পারে, কিন্তু এক এক ধরনের লেনদেনের বৈশিষ্ট্য অনুযায়ী এক এক লেনদেনের নাম দিয়েছি আমরা মানে হিসাব। অর্থাৎ তাহলে হিসাব কাকে বলে? হিসাব হচ্ছে লেনদেনের শিরোনামকে হিসাব বলা হয়। অর্থাৎ লেনদেনের, যেমন ধরো কথার কথা আমি উদাহরণটা দিলে তোমরা হয়তো বুঝতে পারবে যে দেখা যাচ্ছে পৃথিবীতে অনেক ধরনের কি আছে, মানুষ আছে। তাহলে মানুষগুলোকে আমরা আবার অসংখ্য নামে চিহ্নিত করি। কি কতগুলো মানুষকে নাম দিচ্ছি, যাদের বয়স কম তাদের নাম দিচ্ছি শিশু, আবার যাদের মানে আরেকটু শিশু থেকে যখন আরেকটু বড় হয় তখন তাদের নাম দিচ্ছি কিশোর। তাহলে এই যে শিশু, কিশোর, তাহলে এই বিভিন্ন নামে চিহ্নিত করা হচ্ছে। সবাই তো মানুষ, কিন্তু তাদের আলাদা আলাদা নাম হচ্ছে। ঠিক তেমনি লেনদেন বলতে সবগুলোই লেনদেন, কিন্তু এদেরকে যখন আমরা একটা জাতের মধ্যে বিভক্ত করতে যাব তখন তার একটা নাম দেব, সেই নামটা হচ্ছে হিসাব। তাহলে হিসাব কি? হিসাব হচ্ছে লেনদেনের নাম, লেনদেনের একটি নাম। তাহলে যেমন হিসাব হচ্ছে আমরা লেনদেনের নাম। তাহলে হিসাব কাকে বলে সেটা যখন জানলাম, তাহলে হিসাব কত প্রকার, হিসাবের শ্রেণী বিভাগটা আমরা জানবো।
হিসাবের শ্রেণী বিভাগ আমরা দুভাবে শ্রেণী বিভাগ করা যায়। হিসাবকে আমরা সনাতন পদ্ধতিতে হিসাব হচ্ছে 3 প্রকার। সনাতন পদ্ধতিতে হিসাব কত প্রকার? 3 প্রকার। কি কি? তাহলে সনাতন পদ্ধতিতে হিসাব 3 প্রকার। সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব, নামিক বা আয় ব্যয়বাচক হিসাবও বলা হয় এটাকে। 3 হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। এখন ব্যক্তিবাচক হিসাব আবার 3 প্রকার। ব্যক্তিবাচক হিসাব 3 প্রকার। এক হচ্ছে সাধারণ ব্যক্তি, প্রতিনিধিত্বমূলক ব্যক্তি, কৃত্রিম ব্যক্তি। আমরা তাহলে সনাতন পদ্ধতিতে হিসাব হচ্ছে 3 প্রকার, যথা সম্পত্তিবাচক হিসাব, নামিক বা আয় ব্যয়বাচক হিসাব এবং সর্বশেষ হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। তাহলে সম্পত্তিবাচক হিসাব বলতে কাদেরকে বোঝানো হয়? সম্পত্তিবাচক হিসাব হচ্ছে সম্পত্তি। সম্পত্তি শব্দটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা একটা দীর্ঘমেয়াদী জিনিস। দীর্ঘমেয়াদে যে বিষয়গুলো বা যে বস্তুগুলো প্রতিষ্ঠানে অবস্থান করে তাকে আমরা সম্পত্তি বলে গণ্য করতে পারি। যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, ভূমি, দালান কোঠা, এই যে জিনিসগুলো, এই ধরনের জিনিসগুলো একটি প্রতিষ্ঠান থেকে সহজেই কিন্তু মুছে যায় না বা সহজেই প্রতিষ্ঠান থেকে ক্ষয় হয়ে যায় না। এগুলো প্রতিষ্ঠানের দীর্ঘকাল ধরে থাকে, তাহলে এদেরকে আমরা সম্পত্তি বলতে পারি। সম্পত্তি বলতে তাহলে আমরা বুঝি যে বিষয়গুলো প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদে অবস্থান করে তাদেরকে আমরা সম্পত্তি বলতে পারি। সেজন্য যেই লেনদেনগুলোর দ্বারা প্রতিষ্ঠানের কোনো সম্পত্তি বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে, এরূপ বুঝালে যে লেনদেন দ্বারা কোনো একটি প্রতিষ্ঠানের কোনো সম্পত্তি হ্রাস অথবা বৃদ্ধি পায় তাকেই আমরা সম্পত্তিবাচক হিসাব বলবো। যেমন ধরো, যদি উদাহরণ দিই তাহলে বলতে পারি যে আসবাবপত্র ক্রয় করা হলো 50,000 টাকার। তাহলে এখানে থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রয় করা হয়েছে, একটি কি আসবাবপত্র নামের সম্পত্তি। তাহলে একটি লেনদেনে মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা যে একটি লেনদেনে কিন্তু আমরা লেনদেনের বৈশিষ্ট্য যদি জানতে পারি, আমার একটু দুঃখিত, আমি লেনদেনের সংজ্ঞা দেওয়ার পর লেনদেনের বৈশিষ্ট্যটা বলা উচিত ছিল। আমি দুঃখিত যে বৈশিষ্ট্যটা না বলেই আমি হিসাবের প্রকারভেদ বা হিসাব কাকে বলে সেই জায়গায় চলে এসেছি। তো আমি তার আগে তাহলে একটু লেনদেনের বৈশিষ্ট্যটা আলোচনা করি। লেনদেনের কিছু বৈশিষ্ট্য আছে। লেনদেনের কি আছে? বৈশিষ্ট্য। লেনদেনের বৈশিষ্ট্য, আমি 5টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন। 2 হচ্ছে লেনদেন অর্থের মূল্যে পরিমাপযোগ্য। 3 হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। তারপরে হচ্ছে লেনদেন হচ্ছে তাহলে আমার ছিল 2টি পক্ষ থাকবে। কি থাকবে? 2টি পক্ষ থাকবে। লেনদেন স্বতন্ত্র ও স্বতন্ত্র, আরেকটা হচ্ছে কি দৃশ্যমান ও দৃশ্যমান।
এখানে আমি 5টি বৈশিষ্ট্যের কথা বলেছি। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এখানে এই বৈশিষ্ট্যগুলো লেখার একমাত্র অর্থ হচ্ছে, কেননা আমি প্রথমেই বলেছি যে হিসাব বিজ্ঞান কাজ করে হচ্ছে লেনদেন নিয়ে। হিসাব বিজ্ঞানের কাজটাই হচ্ছে শুধুমাত্র লেনদেন নিয়ে। তাহলে যেহেতু হিসাব বিজ্ঞান আমরা পড়ছি, আমরা কি পড়ছি? হিসাব বিজ্ঞান। এটি এমন একটি বিষয়, সারা পৃথিবীতে এই হিসাব বিজ্ঞান ছাড়া কোনো প্রতিষ্ঠান চলতে পারবে না, কোনো প্রতিষ্ঠান না। যেখানে অর্থ জড়িত সেখানেই হিসাব বিজ্ঞানের প্রয়োজন আছে। যেখানে অর্থ আছে সেখানে লেনদেন হয়, অর্থের লেনদেন হলেই সেখানে হিসাব বিজ্ঞানের প্রয়োজন হয়। সুতরাং হিসাব বিজ্ঞান অনেক বড় একটি বিষয়, সারা পৃথিবীব্যাপী। হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা এবং গুরুত্বের কথা বলে শেষ করা যাবে না। তো যেহেতু তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের হিসাব বিজ্ঞানের এখানে সংক্ষিপ্ত পরিসরে হিসাব বিজ্ঞানকে আমরা শিখতে যাচ্ছি। অনার্স লেভেলে তোমরা গেলে, অনার্স মাস্টার্স লেভেলে, সেখানে হয়তো অনেক বড় পরিসরে হিসাব বিজ্ঞানকে তোমরা জানতে পারবে। তো সেক্ষেত্রে এত বিস্তারিত বিষয় এখন আলোচনার দরকার নেই। আমি তোমাদের যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে আমাদের লেনদেন চিনতে হবে। কেন চিনতে হবে? যেহেতু হিসাব বিজ্ঞান লেনদেন নিয়েই কাজ করে। এখন লেনদেন চেনার জন্য যে কোনো বিষয়কে ভালো করে, একটা বিষয় মনে রাখবে যে কোনো জিনিসকে ভালো করে চিনতে হলে তার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হয়। তো সেই কারণে আমরা যেহেতু লেনদেন আমাদের ভালো করে চিনতেই হবে, যেহেতু আমরা হিসাব বিজ্ঞান পড়তে গেলে লেনদেন চিনতেই হবে। এখন লেনদেন চেনার জন্য তার বৈশিষ্ট্য জানতে হবে। তো সে কারণে আমরা 5টি বৈশিষ্ট্য এখানে জানলেই হবে। 1 নম্বর হচ্ছে লেনদেন কাকে বলবো? যদি কোনো ঘটনার মধ্যে আমরা দেখি যে ওই ঘটনার মধ্যে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, ওই ঘটনার দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, যখন জানবো তখন আমরা মনে করব যে এটি একটি লেনদেন, তাকে আমরা লেনদেন হিসেবে গণ্য করতে পারবো। যেমন যে প্রতিষ্ঠান থেকে, কথার কথা, প্রতিষ্ঠান 10,000 টাকা দিয়ে পণ্য ক্রয় করলো, তাহলে এখানে কি হলো? আর্থিক অবস্থার পরিবর্তন হলো, যে প্রতিষ্ঠান থেকে নগদ 10,000 টাকা আরেকজনের কাছে চলে গেছে, প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেছে। বিনিময়ে সে কি করেছে? পণ্য ক্রয় করেছে। যে পণ্য ক্রয়টা কিন্তু আবার আরেক ধরনের লেনদেন। তো পণ্য ক্রয়, এটাকে আমরা কি হিসাব নাম দেব? এটাকে আমরা নাম দেব ব্যয় হিসাব। আধুনিক পদ্ধতিতে ব্যয় হিসাব বলবো, আর সনাতন পদ্ধতিতে সেটাকে নামিক বা আয় ব্যয় বাচক হিসাব বলবো। এখন হিসাব কেন বলবো, কখন বলবো, সে বিষয়ে আমি এখানে হিসাবের প্রকারভেদের মধ্যে বলবো, কিন্তু আপাতত আমাকে চিনতে হচ্ছে লেনদেন। তাহলে আমি কি বললাম? লেনদেনের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো ঘটনার দ্বারা যদি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে বুঝায়, তাহলে তখন সেই ঘটনাটিকে আমরা লেনদেন বলে গণ্য করতে পারবো। 2 নাম্বার হচ্ছে অর্থের মূল্যে পরিমাপযোগ্য। যে ঘটনাটি ঘটছে সেই ঘটনাতে যেই বিনিময়টি হচ্ছে, সেই বিনিময়টা, যে বস্তুটি বিনিময় হবে, সেই বস্তুটি অবশ্যই অর্থের মূল্যে পরিমাপযোগ্য বস্তু হতে হবে। যে বস্তু অর্থের মূল্যে পরিমাপ করা যাবে না, সেই বস্তু বিনিময় করলেও তাকে আমরা লেনদেন বলে গণ্য করতে পারবো না। তারপর হচ্ছে 2টি পক্ষ থাকবে। লেনদেনে অবশ্যই 2টি পক্ষ থাকে। লেনদেনে প্রতিটি লেনদেন, যে কোনো লেনদেন সংগঠিত হলে সেখানে 2টি পক্ষ থাকে। একটি পক্ষকে আমরা ডেবিট বলি, আর একটি পক্ষকে ক্রেডিট বলি। তো কোন পক্ষকে ডেবিট বলি আর কোন পক্ষকে ক্রেডিট বলি? 2টি পক্ষের মধ্যে যে পক্ষটি সুবিধা গ্রহণ করবে তাকে আমরা বলবো ডেবিট, আর যে পক্ষটি সুবিধা প্রদান করবে তাকে আমরা বলবো ক্রেডিট। তাহলে প্রতিটি লেনদেনে অবশ্যই 2টি পক্ষ থাকবে। এখানে আমি কিন্তু বলছি স্পষ্ট করে, তোমরা ভালো করে খেয়াল করো, আমি কিন্তু 2টি হিসাব থাকবে বলিনি। আমি বলেছি যে প্রতিটি লেনদেনে 2টি পক্ষ থাকবে। হিসাব কিন্তু 2টি নয়, হিসাব হয়তো 2 এর অধিকও থাকতে পারে, কিন্তু পক্ষ থাকবে 2টি। একটি পক্ষকে আমরা ডেবিট বলবো, আর একটি পক্ষকে ক্রেডিট বলবো। এখন ডেবিট পক্ষে হয়তো 2টি হিসাব থাকতে পারে, 3টি হিসাবও থাকতে পারে, আবার ক্রেডিট পক্ষেও 2 বা 3, আবার আরো বেশিও থাকতে পারে। সুতরাং পক্ষ 2টি, এখানে 2টি পক্ষের কথা বলা হয়েছে, আর সেই পক্ষ 2টির নাম, একটি পক্ষ ডেবিট আর একটি পক্ষ ক্রেডিট। আর 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্বতন্ত্র। স্বতন্ত্র বৈশিষ্ট্যের কথা যেটি বলা হয়েছে, স্বতন্ত্র মানে হচ্ছে, আমরা জানি যে স্বতন্ত্র মানে হচ্ছে স্বাধীন, সে কারো ধার ধারে না, একাই মানে নিজেই নিজের মতো করে চলতে পারে। তো এই বৈশিষ্ট্যটা কার আছে? লেনদেনের। কিরকম? যেমন ধরো, এই উদাহরণটা আমি এভাবে দিতে পারি যে স্বতন্ত্র বৈশিষ্ট্য বলতে আমরা যদি বলি, যেমন দেখা যায় যে নির্বাচনের মধ্যে অনেক সময় দেখা যায় কোনো প্রার্থী দলীয় প্রার্থিতা না নিয়ে
স্বতন্ত্র প্রার্থী হয়ে যায়। তার মানে কি? তার মানে হচ্ছে সে কোনো দলের পক্ষের নয়, কোনো দলের পক্ষের না হয়ে, কোনো দলভুক্ত না হয়ে সে নিজেই নিজের মতো করে স্বাধীনভাবে, সে মানে কোনো পক্ষ না নিয়ে স্বাধীনভাবে সে নিজে নিজে নির্বাচনে দাঁড়িয়েছে। তার মানে তার কোনো পক্ষ নেই, স্বাধীন, স্বতন্ত্র। স্বাধীন বা স্বতন্ত্র বলতে যে কারো সাহায্য নিয়ে চলে না, বা কারোর উপর নির্ভর করে না, বা কারো দলভুক্ত না হয়ে একা একা চলে, তাকে বলা হয় স্বতন্ত্র। ঠিক তেমনি যে কোনো লেনদেনও স্বতন্ত্র। কিরকম? যেমন ধরো, পণ্য ক্রয় করা হলো 20,000 টাকার। এখন 20,000 টাকার পণ্য ক্রয় করলাম, দুদিন পরে সেখানে পণ্য 5,000 টাকার পণ্য যে কোনো ধরনের ত্রুটি হওয়ার কারণে বা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা সেখান থেকে 5,000 টাকার পণ্য ফেরত দিয়ে দিলাম। তাহলে আমি যদি এই 20,000 টাকার পণ্য ক্রয় করেছি, আবার 5,000 টাকার পণ্য ফেরত দিয়েছি, আমরা যদি মনে করি যে ওখানে 5,000 টাকার পণ্য ফেরত দিয়েছি, তাহলে নেট ক্রয় তো 15,000, আমরা ক্রয় 15,000 টাকা, এরকম 15,000 টাকা ক্রয় হিসাব ডেবিট, আর নগদ টাকা দিয়ে কিনলে নগদান হিসাব ক্রেডিট 15,000। এভাবে আমরা চাইলে লিখতে পারতাম, কিন্তু হিসাব বিজ্ঞান বলছে যে এরকম লেখা যাবে না। তোমার দুটি ঘটনা আলাদা। এখানে পণ্য ক্রয় করেছিলাম 20,000 টাকা, এই লেনদেনটি একটি আলাদা লেনদেন। আবার 5,000 টাকার পণ্য ফেরত দিয়েছি, এটিও একটি আলাদা লেনদেন। সুতরাং লেনদেন, প্রতিটি লেনদেন অবশ্যই আলাদা আলাদা করে লিপিবদ্ধ করতে হবে। একটার সাথে একটা ঘষামাজা করে বা একটার সাথে একটা অ্যাডজাস্ট করে দিয়ে 2-3টা ঘটনাকে একত্রে করে মানে একটা দাখিলা দিলে হবে না। প্রতিটি লেনদেনের জন্য আলাদা আলাদা দাখিলা দিতে হবে। এটাই হচ্ছে লেনদেনের আরেকটি বৈশিষ্ট্য। প্রতিটি লেনদেন স্বতন্ত্র। তার মানে একটার সাথে একটা সম্পর্ক থাকলেও দুটোকে কিন্তু যোগ বিয়োগ করে একটা বানানো যাবে না, দুটোকে আলাদাভাবে লিপিবদ্ধ করতে হবে। এটাই হচ্ছে লেনদেনের স্বতন্ত্র বৈশিষ্ট্য। সুতরাং আমরা এখানে 4 নম্বর বৈশিষ্ট্যটা জানলাম। তারপর হচ্ছে দৃশ্যমান ও দৃশ্যমান। লেনদেন দৃশ্যমানও হতে পারে ও দৃশ্যমানও হতে পারে। তার মানে লেনদেন কোনো সময় দেখা যায়, আবার কোনো সময় দেখা যায় না। যেমন পণ্য ক্রয় করেছি সেটা দেখা যাচ্ছে, আসবাবপত্র ক্রয় করেছি সেটা দেখা যাচ্ছে, কিন্তু প্রতিষ্ঠানে এমন কিছু লেনদেন সংঘটিত হয় যে লেনদেনগুলো দেখা যায় না। যেমন আসবাবপত্রের অবচয়, এই লেনদেনটি দেখা যায় না। অবচয় হচ্ছে প্রতিষ্ঠানের আসবাবপত্র তো যেভাবে আগে কিনেছিলাম সেভাবেই রয়েছে, সেখান থেকে কোন একটা পার্টস ক্ষয় হয়ে যায়নি, তারপরও অবচয় নামের একটি লেনদেন আমাদেরকে কি করতে হচ্ছে, হিসাবের বইতে লিপিবদ্ধ করতে হচ্ছে। কি কারণে? আমরা জানি যে কোনো বস্তু ব্যবহারের ফলে সেটির ব্যবহারজনিত কারণে তার মূল্য হ্রাস পায়, আর যে কোনো সম্পদ, স্থায়ী সম্পদ ব্যবহারজনিত কারণে যে মূল্য হ্রাস পায় তাকে বলা হয় অবচয়। এই অবচয়টা চোখে দেখা যাচ্ছে না, কিন্তু তারপরেও এটিকে আমরা লেনদেন বলে গণ্য করতে হবে। এটাই হচ্ছে লেনদেনের আরেকটি বৈশিষ্ট্য, যে লেনদেন কখনো কখনো হয়। এবারে আসি ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব বলতে কাকে বোঝানো হয়? যে সকল লেনদেনের সাথে ব্যক্তি জড়িত থাকে সে সকল লেনদেনকে আমরা বলবো ব্যক্তিবাচক হিসাব। এখন ব্যক্তি আবার 3 রকম: সাধারণ ব্যক্তি, প্রতিনিধিত্বমূলক ব্যক্তি, কৃত্রিম ব্যক্তি। সাধারণ ব্যক্তি বলতে মানুষকে সাধারণ ব্যক্তি বলা হয়। রহিম, করিম, যদু, মধু ইত্যাদি এরা হচ্ছে মানুষ, মানুষকে আমরা সাধারণ ব্যক্তি বলবো। আর প্রতিনিধিত্বমূলক ব্যক্তি, এই বিষয়টা একটু পরে বলি, কৃত্রিম ব্যক্তিটা বলি। কৃত্রিম ব্যক্তি তোমরা সকলেই চেনো। কৃত্রিম ব্যক্তি বলতে আসলে আইন দ্বারা সৃষ্ট এবং পরিচালিত প্রতিষ্ঠানকে বলা হয় কৃত্রিম ব্যক্তি। যেমন যে কোনো পাবলিক লিমিটেড কোম্পানিকে আমরা কৃত্রিম ব্যক্তি বলতে পারি, বা যে কোনো প্রতিষ্ঠান বলতে কৃত্রিম ব্যক্তি। কেননা প্রতিষ্ঠানগুলো মানুষ না হলেও, ব্যক্তি না হলেও তারা ব্যক্তির মতো আচরণ করে কিনা তাদের নাম হচ্ছে, তাদেরকেও ব্যক্তি বলে গণ্য করি, তবে তারা মানুষের মতো ব্যক্তি নয়, তারা হচ্ছে কৃত্রিম ব্যক্তি। আর প্রতিনিধিত্বমূলক ব্যক্তি হচ্ছে ব্যক্তি, প্রতিষ্ঠানও নয় মানুষও নয়, কিন্তু তারপরেও ব্যক্তির হয়ে প্রতিনিধিত্ব করে। যেমন বকেয়া বেতন। বেতন এটা কে পাবে? একজন মানুষ পাবে, কিন্তু বেতন হিসাবটা একটা ব্যয় হিসাব। কিন্তু সেই বেতনটা যখন বকেয়া হয়ে যাবে, বকেয়া বেতন নামের আরেকটা নতুন হিসাব তৈরি হবে, সেই বকেয়া বেতনটাকে আমরা নাম দিচ্ছি তখন প্রতিনিধিত্বমূলক ব্যক্তি। তো বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি সনাতন পদ্ধতিতে তোমাদেরকে হিসাবের প্রকারভেদ শিখিয়েছি। আমি আধুনিক পদ্ধতিতে হিসাবের প্রকারভেদ এখানে আলাদা করে আলোচনা করার কিছু নেই। যেটাকে সনাতন পদ্ধতিতে 3 প্রকার বলে গণ্য করা হয়েছে, সেটা আবার আধুনিক পদ্ধতিতে 5 প্রকার। তো এখন 5 প্রকারের মধ্যে বাকি আরো 2টি প্রকার বের হয়েছে কোথা থেকে, সেইগুলো আমি একটু বলে দিচ্ছি। যে আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার।
তো 5 প্রকারের মধ্যে এক হচ্ছে সম্পদ হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, দায় হিসাব, আর মালিকানা সত্ত্ব হিসাব। এখন এই যে মালিকানা সত্ত্ব হিসাব, এই মালিকানা সত্ত্ব হিসাবটা এখানে ছিল না, এটা বের হয়েছে কি ব্যক্তিবাচক হিসাব থেকে। আর দায় হিসাব এটাও ব্যক্তিবাচক হিসাব থেকে এসেছে। তাহলে এই দুটো হিসাবের নামটা নতুন করে হয়েছে, কিন্তু এই দুটো হিসাবকে সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাবের ভিতরে মানে কি গণ্য করা হয়। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত পরবর্তীতে অন্য আরেকটি ক্লাসে বলবো। তো এখানে আয় এবং ব্যয়টা ছিল কোথায়? নামিক হিসাবে। আর সম্পত্তিবাচক হিসাব যেটা, সেটা এখানে সম্পদ হিসাব নামকরণ করা হয়েছে, যদিও কিছুটা পার্থক্য আছে। তো এখন আমরা আপাতত এখানে এই বিষয়গুলোর সংজ্ঞাটাতে যাচ্ছি না। আমি যেহেতু তোমাদের বলেছি যে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের কৌশল শেখাবো, তাই আমি হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের কৌশলটা তোমাদেরকে শেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, তো তোমাদের আমি যে বিষয়টি নিয়ে এখানে সর্বশেষ আলোচনার বিষয় ছিল আধুনিক পদ্ধতিতে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের কৌশল, অর্থাৎ হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য আমরা কিভাবে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করব, সেই কৌশলটি আমি তোমাদের শেখাচ্ছি। এটি আমার নিজস্ব ধারণায় আমি যেভাবে আমার মনে হয়েছে যে এইভাবে শেখালে স্টুডেন্টরা হয়তো শিখতে পারবে, সে কারণে আমি নিজস্ব স্টাইলে এটা তোমাদেরকে এই কৌশলটা শেখাচ্ছি। তোমাদের হয়তো ভালো লাগতেও পারে। তো দেখো, যে আমি আধুনিক পদ্ধতিতে আমি প্রথমেই বলেছি এর আগে যে আধুনিক পদ্ধতির হিসাব হচ্ছে 5 প্রকার। কি কি? সম্পদ হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, দায় হিসাব এবং মালিকানা সত্ত্ব হিসাব। তো এখন এই 5 প্রকার হিসাবের মধ্যে তাদের প্রত্যেকের কি আছে? একটা ভিত্তি আছে। ভিত্তি বলতে কি বোঝায়? ভিত্তি বা বৈশিষ্ট্য বলতে পারি আমরা। অর্থাৎ প্রতিটি জিনিসের একটি ধর্ম থাকে। যেমন ধরো, পানির ধর্ম হচ্ছে সে সবসময় নিচের দিকে যায়। আবার কি হয়, এই বাতাসের বা আমাদের যে ধোঁয়ার ধর্ম হচ্ছে সে কিন্তু উপরের দিকে যায়, নিচের দিকে কখনো যায় না। তাহলে প্রত্যেক জিনিসের একটি ধর্ম বা বৈশিষ্ট্য আছে। ঠিক তেমনি আমাদের যে 5 প্রকারের হিসাবের তাদেরও একটা নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য আছে। কি? তারা যেমন ধরো সম্পদ, তার সবসময় তার ভিত্তি বা বৈশিষ্ট্য হচ্ছে সে সবসময় ডেবিট হয়। সম্পদের ভিত্তি হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে সে সবসময় ডেবিট। সম্পদ মানেই ডেবিট। আর তাছাড়া এভাবেও মনে করতে পারি যে সম্পদ শব্দের অর্থ কিন্তু ডেবিট শব্দের অর্থও কিন্তু সম্পদ। আবার ডেবিট শব্দের অর্থ কিন্তু ব্যয়ও হয়। ডিকশনারিতে খুললে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যে ডেবিট শব্দের অর্থ সম্পদ, আবার ব্যয়, এই দুটো শব্দও কিন্তু এখানে আছে ডিকশনারির মধ্যে। সুতরাং আমরা বলতে পারি সম্পদের ভিত্তি হচ্ছে ডেবিট, আবার আয়ের ভিত্তি হচ্ছে ক্রেডিট, ব্যয়ের ভিত্তি হচ্ছে ডেবিট, দায়ের ভিত্তি হচ্ছে ক্রেডিট, মালিকানা সত্ত্বের হিসাবের ভিত্তিও হচ্ছে ক্রেডিট। তাহলে এখানে একটু মনে রাখবে, তাহলে এই যে সম্পদ, তাহলে এখানে শুধুমাত্র 2টা জিনিসের ভিত্তি হচ্ছে ডেবিট, আর বাকি 3টা জিনিসের ভিত্তি হচ্ছে ক্রেডিট। 5 প্রকারের হিসাবের মধ্যে 3 প্রকারের হিসাবের ভিত্তি হচ্ছে ক্রেডিট থেকে আয়, দায়, মালিকানা সত্ত্ব, আর ডেবিট থেকে সম্পদ এবং ব্যয়। তাহলে এখন আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়টা সহজ হয়ে যাবে যখন আমরা এই জিনিসটা মনে রাখতে পারবো যে কার কি ভিত্তি। সম্পদ এবং ব্যয়ের ভিত্তি হচ্ছে ডেবিট, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 3 প্রকারের হিসাবের ভিত্তি হচ্ছে ক্রেডিট। এতটুকু যখন আমরা মনে রাখতে পারবো, তারপরে কাজটা অনেক সহজ হয়ে যাবে। কি? এখন এর পরবর্তীতে তোমাদের যে কৌশলটা মনে রাখতে হবে সেটা হলো যে হিসাবের ভিত্তি যা, সেটি বৃদ্ধি পেলেও তা হয়। আবার বলছি, যে হিসাবের ভিত্তি যা সেটি বৃদ্ধি পেলেও তা হয়, আর হ্রাস পেলে তার উল্টো হয়। তার মানে কি? যেমন ধরো, সম্পদ হিসাবের ভিত্তি হচ্ছে ডেবিট, সেটি বৃদ্ধি পেলেও ডেবিট হবে। আমি বললাম যে হিসাবের ভিত্তি যা সেটি বৃদ্ধি পেলেও তা হয়। তার মানে সম্পদ হিসাবের ভিত্তি ডেবিট, সেটি বৃদ্ধি পেলে তাই হবে। তার মানে কি হবে? ডেবিট হবে। সহজ বিষয়। তার হ্রাস পেলে কি হবে বললাম? উল্টোটা হবে। উল্টো মানে কি? ডেবিটের বিপরীত বা উল্টো হলো ক্রেডিট। তার মানে আমরা কি বুঝলাম? সম্পদ হিসাবের ভিত্তি হচ্ছে ডেবিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, আর হ্রাস পেলে হবে ক্রেডিট।
তাহলে এখানে বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, এত কথা আমরা হয়তো মনে রাখতে পারবো না। তাই তোমাদের প্রথমেই আমি কৌশলটা বললাম। প্রথম কৌশল হচ্ছে 5টি হিসাবের মধ্যে 3টি হিসাবের ভিত্তি ক্রেডিট, 2টি হিসাবের ভিত্তি ডেবিট। এই কথাটা মনে রাখতে হবে 1 নম্বর কৌশল। 2 নম্বর কৌশল হচ্ছে যে কথাটা বললাম, যে সকল হিসাবের ভিত্তি যা সেটি বৃদ্ধি পেলেও তা হয়, আর হ্রাস পেলে তার উল্টো হয়। এই কথাটা যদি আমরা মনে রাখি তাহলে বাকিগুলো সব পারবো। যেমন আয় হিসাবের ভিত্তি দেখা যাচ্ছে ক্রেডিট, সেটি বৃদ্ধি পেলেও ক্রেডিট, কারণ আমি বলেছি যে হিসাবের ভিত্তি যা সেটি বৃদ্ধি পেলে তা হয়, হ্রাস পেলে উল্টো হয়। তাহলে এটার ভিত্তি ক্রেডিট, সেটি বৃদ্ধি পেলেও ক্রেডিট হবে, আর হ্রাস পেলে কি হবে? উল্টো হবে, মানে ডেবিট হবে। এখানে ভিত্তি কার? ব্যয় হিসাবের ভিত্তি ডেবিট, তাহলে বৃদ্ধি পেলেও ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। দায় হিসাবের ভিত্তি হচ্ছে ক্রেডিট, তাহলে সেটি বৃদ্ধি পেলেও ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। মালিকানা সত্ত্ব হিসাবের ভিত্তি হচ্ছে ক্রেডিট, সেটি বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। একেবারে খুবই সহজ একটি কৌশল। আশা করি তোমরা এই কৌশলটি কাজে লাগিয়ে তোমরা হিসাব বিজ্ঞান আরো ভালো করে রপ্ত করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের জন্য মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি আমি শেষ করছি। সবাই ভালো থেকো। খুদা হাফেজ।